নিঝুম রাতের এই রহস্যময় প্রহরে আপনাদের সবাইকে জানাই একরাশ শীতল সম্ভাষণ। আমি শান্ত, আশা করছি অন্ধকারকে সঙ্গী করে আজকের এই রোমাঞ্চকর ভ্রমণের জন্য আপনারা সবাই প্রস্তুত। আপনাদের দোয়া আর অফুরন্ত ভালোবাসায় আমি এবং আমাদের পুরো টিম এখনো পর্যন্ত বেশ ভালো আছি এবং ভালোর দলেই আছি। বন্ধুরা, মাঝে মাঝে এমন কিছু ঘটনা আমাদের সামনে আসে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব। আজ আপনাদের জন্য ঠিক তেমনই এক অবাস্তব কিছু হাড়হিম করা অভিজ্ঞতা নিয়ে হাজির হয়েছি, যা আমাদের পাঠিয়েছেন রাকিব ভাই। রাকিব ভাইয়ের এই কাহিনীটি পড়ার সময় আমি নিজে বেশ কয়েকবার চমকে উঠেছি। এক অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে গেছে আমার শির দাঁড়া দিয়ে। আমি নিশ্চিত আজকের এই ঘটনাটি আপনাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট। তাই তৈরি হয়ে নিন, চারপাশের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিন। চলুন প্রবেশ করি রাকিব ভাইয়ের সেই ছায়াঘেরা অশরীরী জগতের গহীন অরণ্যে। তার ভাষায় আসসালামু আলাইকুম শান্ত ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রাকিবুল ইসলাম রাকিব বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়াতে প্রবাস জীবন কাটাচ্ছি। আমার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। আজ যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি আমার নিজের জীবনের নয়, বরং আমার নানার জীবনের অভিজ্ঞতা। আমার নানার বয়স এখন 100 বছরের বেশি। তিনি নিজেও সঠিক বলতে পারেন না তার বয়স কত। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 40-42 বছর আগে, সম্ভবত 1980 বা 82 সালের দিকে। ঘটনাটির মূল কেন্দ্রে রয়েছেন আমার নানার এক ঘনিষ্ঠ বন্ধু, যাকে আমরা বড় নানা বলে ডাকতাম। তিনি ছিলেন একজন স্বনামধন্য কবিরাজ। আমার নানা প্রায় সব কাজেই তার এই বন্ধুর সাথে থাকতেন এবং তাকে সাহায্য করতেন। বড় নানা খুব একটা শিক্ষিত ছিলেন না, তবে ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন। সেখান থেকে তিনি হাফেজ হন এবং তার ওস্তাদের কাছ থেকে কোরআনী তদবির বা কবিরাজি বিদ্যা আয়ত্ত করেন। পরবর্তীতে অভাবের সংসারে হাল ধরতে তিনি পড়াশোনা ছেড়ে পুরো দমে কবিরাজি আর কৃষিকাজে মন দেন। আমাদের এলাকাটি ছিল কিছুটা পাহাড়ি এলাকা। তখন সেখানে কারেন্ট ছিল না, সেচ ব্যবস্থাও উন্নত ছিল না। মানুষ মূলত আনারস, গ্যান্ডারি আর কলার চাষ করত। সেই সাথে গরু, ছাগল আর হাঁস মুরগি পালন করেই মানুষের জীবিকা চলত। বড় নানা কবিরাজ হিসেবে বেশ পরহেজগার ছিলেন। তিনি সবসময় পরিপাটি থাকতেন এবং অত্যন্ত মার্জিত ভাষায় কথা বলতেন। তবে তার কবিরাজি জীবনের আড়ালে এমন কিছু ঘটনা ঘটত যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। আমি এর আগে কখনো কোনো প্ল্যাটফর্মে গল্প বলিনি, তাই আমার কথা বলায় হয়তো কিছুটা ভুল ত্রুটি হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। শান্ত ভাই, আমি 7 বছর ধরে মালয়েশিয়ায় থাকি। অনেকদিন ধরে ভাবছিলাম নানার মুখে শোনা এই অবিশ্বাস্য ঘটনাটি আপনার মাধ্যমে সবাইকে জানাবো। ঘটনাটি শুরু হয় এক অমাবস্যার রাতে, যখন বড় নানার কাছে এক অদ্ভুত রোগী আসে। সময়ের অভাব আমাদের সবারই। মাসের 30টা দিনই হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। নিজের জন্য একটু সময় বের করব, সেটাও পারি না। তবে এই ব্যস্ততার মাঝেও যখনই একটু অবসর পাই, কানে হেডফোন গুঁজে ইউটিউবে ভৌতিক সব সত্য ঘটনা শুনি। ছোটবেলা থেকে এই স্বভাবটা আমার আছে। আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা বলবো যা আমার বড় নানার মুখে শোনা। আমার সেই নানা আজ আর বেঁচে নেই। অনেক বছর আগে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনই তিনি মারা গেছেন। আমরা 3 বোন আর 1 ভাই যখনই নানা বাড়ি যেতাম, নানাকে গল্পের জন্য ছেঁকে ধরতাম। নানা তখন পিঁড়িতে বসে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে আমাদের এই গল্পগুলো শোনাতেন। সেই স্মৃতিগুলো আজও মনের কোণে অমলিন হয়ে আসে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। গল্পের গোপনীয়তা আর নিরাপত্তার খাতিরে আমি আসল নাম বা জেলার নাম বলছি না। ধরি ঘটনাটি উত্তরবঙ্গের কোনো এক প্রত্যন্ত পাহাড়ি জনপদের। সে এক হতদরিদ্র পরিবারের গল্প। সেই পরিবারের বড় ছেলে, নাম তার শান্ত। শান্তর সদ্য বিয়ে হয়েছে। তখনকার দিনে এক একটা পরিবারে অনেক সন্তান থাকতো। এক বাড়িতে সবার থাকা মুশকিল হয়ে পড়তো। তাই শান্তর বাবা তাকে বললেন, বাবা শান্ত, এই ছোট ঘরে তো সবার জায়গা হচ্ছে না, তুমি বরং মাঠের ধারের ওই জমিটার এক কোণে নিজের জন্য আলাদা একটা ঘর তুলে নাও। শান্তর পৈতৃক ভিটেটা ছিল মেইন রাস্তার সাথে, কিন্তু যে জায়গায় দেওয়া হলো সেটা ছিল গ্রাম থেকে একটু ভেতরে। রাস্তা থেকে শুরু একটা আইল ধরে মিনিট 5 হাঁটলে তবেই সেই ভিটে। 2 ধারে বিশাল ফসলের মাঠ, আশেপাশে আর কোনো ঘর বাড়ি নেই। জায়গাটা অনেক বড় এবং নিরিবিলি। শান্ত ভাবলো, দূরে হলেও ক্ষতি নেই, নিজের একটা স্বাধীন সংসার তো হবে। সেখানে সে পরম নিশ্চিন্তে একটি মাটির ঘর তুলল। ওদিকে তখন টিনের চাল খুব একটা ছিল না, তাই মাটির দেয়ালের ওপর ছানের ছাউনি দিয়েই
তৈরি হলো শান্ত আর তার স্ত্রীর নতুন সংসার। রান্নাঘর থেকে শুরু করে সব কিছুই ছিল মাটির। প্রথম 1-1.5 বছর কোনো সমস্যাই হয়নি। শান্ত সারাদিন বাইরে কাজ করত আর তার স্ত্রী একাই সেই নির্জন বাড়িতে থাকতো। কিন্তু বিপত্তিটা শুরু হলো তখন যখন শান্তর স্ত্রী প্রথম সন্তান সম্ভবা হলেন। এমনিতে নির্জন বাড়ি, আশপাশে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই, তার উপর তখন বিদ্যুৎ ছিল না। ভরসা বলতে শুধু কুপির আলো কিংবা হারিকেন। সন্ধ্যা নামলেই চারিদিকে নিস্তব্ধতা যেন আরও ঘনীভূত হয়ে আসতো। ফসলের মাঠের শোষো শব্দ আর ঝিঝি পোকার ডাকে পরিবেশটা কেমন যেন গা ছমছম হয়ে উঠত। শান্তর স্ত্রী লক্ষ্য করলেন সন্ধ্যার পর থেকে বাড়ির ভেতরটা কেমন যেন ভারী হয়ে থাকে। মনে হয় যেন আড়ালে কেউ দাঁড়িয়ে আছে, কেউ যেন তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। দিনের বেলাতেও একা থাকতে তার ভয় করত। শান্ত সারাদিন বাইরে থাকতো, রাতে বাড়িতে ফিরত, আর রাতে ফিরতে বেশ দেরি হয়ে যেত। গ্রামের মোড়ে সবার সাথে টুকটাক আড্ডা দিয়ে যখন শান্ত সেই সরু রাস্তা দিয়ে বাড়ির দিকে আসতো, তখন তারও মনে হতো কেউ একজন অন্ধকারের বুক চিরে তার পিছু পিছু হাসছে। কিন্তু পেছনে তাকালেই ধুধু মাঠ ছাড়া আর কিছুই দেখা যেত না। শান্ত আর তার স্ত্রীর দিনকাল এভাবেই কাটছিল। তবে অশান্তিটা দানা বেঁধল যখন শান্তর স্ত্রী 3-4 মাসের সন্তান সম্ভবা। সেই সময়ের গ্রাম বাংলার কথা একবার ভাবুন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক আর তেলের কুপির টিমটিমে আলো। এখনকার মতো তখন ঘরে ঘরে আধুনিক বাথরুম ছিল না। শান্তদের বাথরুমটা ছিল মূল ঘর থেকে বেশ খানিকটা দূরে, একটা পুরনো বাঁশঝাড়ের ঠিক নিচে। ছন আর তালপাতার বেড়া দিয়ে ঘেরা সেই বাথরুম ছিল অনেকটা অনিরাপদ। শান্ত বাড়িতে না থাকলেও ওর স্ত্রী একা ওদিকে যাওয়ার সাহস পেতেন না। কিন্তু সেদিন শান্তর ফিরতে বেশি দেরি হয়ে গিয়েছিল। শীতের রাত, ঘড়িতে তখন হয়তো 7টা কি 8টা বাজে। কিন্তু সেই অন্ধকার আর নিস্তব্ধতার মনে হচ্ছিল যেন মাঝরাত। নিরুপায় হয়ে শান্তর স্ত্রী একাই হারিকেন হাতে বাথরুমের দিকে রওনা হলেন। বাথরুমে ঢোকার পর থেকেই তার মনে হচ্ছিল চারপাশের বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ তাকে লক্ষ্য করছে। কাজ শেষ করে যখনই তিনি দরজার ওই পাতলা বেড়াটা একটু ফাঁক করেছেন, তখনই তার চোখ আটকে গেল মাটিতে। তিনি দেখলেন তার ঠিক সামনে দিয়ে একটি বিশাল আকৃতির ব্যাঙ যাচ্ছে। কিন্তু সেটা সাধারণ কোনো ব্যাঙ নয়। ব্যাঙের মাথায় আগুনের স্প্রিংয়ের মতো একটা লাল আলো জ্বলছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে যাচ্ছে না। সে যেন অনেকটা মানুষের মতো বা কোনো 4 পায়ে জানোয়ারের মতো ধীরস্থিরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। ভয়ে শান্তর স্ত্রীর হাত পা ঠান্ডা হয়ে এলো। তিনি বাথরুমের ভেতরেই সিটিয়ে রইলেন। তিনি দেখলেন সেই অদ্ভুত আগুনের ব্যাঙটি পুরো বাথরুমটাকে একবার গোল হয়ে প্রদক্ষিণ করলো। প্রায় 10-15 মিনিট ধরে সে যেন এক অদৃশ্য গণ্ডি কাটল বাথরুমের চারপাশে। এরপর সেই অদ্ভুত প্রাণীটি সোজা বনের অন্ধকারের দিকে মিলিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি ঘরে ফিরলেন। গ্রাম বাংলার নিয়ম অনুযায়ী বিপদে রাতে তিনি তড়িঘড়ি করে চুলার পাড় থেকে জ্বলন্ত লাকড়ি এনে আগুন জ্বালালেন। সেই আগুনে হাত পা সেকে নিয়ে উজু করে ঘরে ঢুকলেন। এর কিছুক্ষণ পরে শান্ত বাড়িতে ফিরল। সব শুনে শান্ত তাকে অভয় দিয়ে বলল, তুমি শান্ত হও, হয়তো তোমার মনের ভুল। গ্রাম দেশে কত কি দেখা যায়। যেহেতু সে চলে গেছে, আর ভয় নেই। এখন থেকে আমি চেষ্টা করব সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। তুমি একা আর রাতে বাইরে বেরিও না। শান্ত আশ্বস্ত করলেও বিপদ কিন্তু কাটেনি। সেই রাতের পর থেকেই শুরু হলো আসল উৎপাত। শান্তর স্ত্রী যখনই ঘুমান, তখনই তার দু চোখের পাতায় নেমে আসে বিভীষিকাময় সব স্বপ্নে তিনি দেখেন অদ্ভুত সব ছায়া শরীর তাকে তাড়া করছে। কেউ যেন তার অনাগত সন্তানের ক্ষতি করতে চাইছে। সেই ব্যাঙের মাথায় আগুনটা যেন প্রতি রাতে তার স্বপ্নের ভেতর দাও দাও করে জ্বলতে থাকে। শান্তর স্ত্রী দিন কাটতে লাগলো আতঙ্কে, আর রাত কাটতে লাগলো সেই ভয়ঙ্কর সব দুঃস্বপ্নে। তারা বুঝতে পারেনি নির্জন মাঠের ওই বাড়িতে তারা আসলে একা নয়, অন্য কিছুও সেখানে তাদের সাথে বাস করছে। শান্তর স্ত্রীর রাতগুলো এখন আর আগের মতো নেই। প্রতিটি রাত যেন তার জন্য
একটি দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি স্বপ্নে দেখেন তিনি তাদের বাড়ির পাশের সেই দীর্ঘ খালের ধার দিয়ে একা হেঁটে চলেছেন। সেই পাহাড়ি এলাকায় পানির খুব সংকট ছিল। সারা বছর খালে অল্প পানি থাকলেও শুকনো মৌসুমে তা প্রায় শুকিয়ে যেত। গ্রামের মানুষ সেই খালের পানি দিয়েই চাষাবাদ করত কিংবা কুয়া খুঁড়ে পানির ব্যবস্থা করত। শান্তর স্ত্রী স্বপ্নে দেখতেন তিনি সেই পরিচিত খালের পাড় ধরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছেন। অনেকটা পথ যাওয়ার পর তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে শান্ত কৃষি কাজ করত। হঠাৎ তিনি দেখলেন চারপাশ লাল আলোয় ঝলমল করছে। এখনকার শহরের রাস্তার ল্যাম্পপোস্টের মতো গোল গোল অসংখ্য লাল আলো জ্বলছে চারিদিকে। স্বপ্নে সেই অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে তিনি ভয় পাওয়ার বদলে কৌতূহলী হয়ে উঠলেন। তিনি সেই আলোর দিকে যত এগিয়ে যান আলোগুলো যেন আরও পিছিয়ে যায়। এভাবে আলোর পিছু নিতে নিতে তিনি খালের একেবারে শেষ প্রান্তে চলে এলেন। সেই জায়গাটি ছিল জনমানবহীন এবং কিছুটা থমথমে। সেখানে গুটি কয়েক হিন্দু পরিবার বাস করত এবং খালের ধারে সেই নির্জন জায়গাটি তারা শ্মশান হিসেবে ব্যবহার করত। যদিও দিনের বেলা সেখানে মানুষের যাতায়াত ছিল, কিন্তু রাতের আধারে সেই শ্মশানঘাট হয়ে উঠত এক বিভীষিকা। স্বপ্নের ঘরে তিনি দেখলেন শ্মশানে এক গাদা লাকড়ি সাজানো, আর সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখার মাঝে একটি আধপোড়া লাশ পড়ে আছে। এই দৃশ্য দেখে ভয়ে তার গায়ে রক্ত হিম হয়ে গেল। তিনি যখনই পেছন ফিরে দৌড়াতে শুরু করলেন, অমনি অন্ধকারের বুক চিরে এক গম্ভীর আর বিকট কণ্ঠস্বর তাকে ডেকে উঠল। কই যাস? যাস না, এখানে থাক। তোর পেটের সন্তানটি আমাদের দিয়ে যা, না দিলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ভয়ে শান্তর স্ত্রী দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকলেন, কিন্তু মনে হচ্ছিল পথ যেন শেষই হচ্ছে না। সেই অদৃশ্য কণ্ঠস্বর তার কানের কাছে বাজতে লাগলো। এই ভয়াবহ আতঙ্কে চিৎকার করে তার ঘুম ভেঙে গেল। শান্তর স্ত্রী ঘামতে ঘামতে বিছানায় উঠাই বসলেন। শান্ত তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করার চেষ্টা করলো, কিন্তু তার কান্না থামছিল না। এরপর থেকে প্রতিদিন সন্ধ্যা নামলেই তিনি এক অজানা আতঙ্কে কুঁকড়ে থাকতেন। দিন দুপুরেও তিনি একা বাইরে যাওয়ার সাহস পেতেন না। অবস্থা বেগতিক দেখে শান্ত স্থানীয় মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া এবং দোয়া নিয়ে এলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সেই অশুভ ছায়া যেন তাকে কিছুতেই ছাড়ছিল না। শেষমেশ শান্ত নির্ভয় হয়ে স্থির করলো এই অবস্থায় স্ত্রীকে আর এই নির্জন বাড়িতে রাখা নিরাপদ নয়। সে তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা ভাবতে থাকলো। অবস্থা বেগতিক দেখে শান্ত তার স্ত্রীকে মাসখানেকের জন্য শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল। সেখানে কিছুদিন শান্তিতে থাকলেও সেই অশুভ স্বপ্ন তার পিছু ছাড়ল না। বাপের বাড়িতে থেকেও তিনি সেই একই খালের পাড় আর লাল আলোর স্বপ্ন দেখতেন। এদিকে শান্ত একা মানুষ, আলাদা সংসার, কতদিন আর স্ত্রীকে ছাড়া থাকা যায়? তাই 1 মাস পর তিনি আবারও স্ত্রীকে ফিরিয়ে আনলেন সেই নির্জন ভিটেই। ফিরে আসার পর স্বপ্নের তীব্রতা আরও বেড়ে গেল। শান্তর স্ত্রী প্রতিদিন স্বপ্নে দেখেন তিনি সেই একই খালের পাড় ধরে হেঁটে আলোর পিছু নিচ্ছেন। একদিন স্বপ্নে তিনি জেদ ধরলেন প্রতিদিন তাকে ওই শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয়। আজ তিনি ওদিকে যাবেন না। তিনি উল্টো দিকে একটি আলোর পিছু ছুটলেন। হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন না যে তিনি খালের মাঝখানে চলে এসেছেন। যখন হুঁশ ফিরল, দেখলেন তিনি বুক সমান পানিতে দাঁড়িয়ে। ওঠার চেষ্টাও করেও পারছেন না, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পানি তখন তার গলা সমান। ঠিক সেই মুহূর্তে সেই পৈশাচিক কণ্ঠস্বর আবার ভেসে এলো। তোর পেটে তো একটা নয়, 2টো বাচ্চা। একটা দিবি ওই শ্মশানে, আর এই অন্যটাকে দিয়ে দিবি আমার এই গভীর পানিতে। শান্তর স্ত্রী স্বপ্নে চিৎকার করে উঠলেন। তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলল। শান্ত দেখল ঘুমের ঘরে তার স্ত্রী অস্বাভাবিক আচরণ করছে, হাত পা ছুটছে। প্রসবের সেই ভয়াবহ রাত। দিন গড়িয়ে মাস এলো। শান্তর স্ত্রী সন্তান প্রসবের সময় ঘনিয়ে এলো। তার পেট অস্বাভাবিক বড় হয়ে গিয়েছিল, যা দেখে গ্রামের দাইমারাও অবাক হতেন। সেই প্রসবের রাত্রি ছিল এক বিভীষিকা। তখনকার দিনে তো আর হাসপাতাল ছিল না। বাড়ির দাইমারা আর অভিজ্ঞ মহিলারা সব সামলাতেন। সারা রাত মরণপণ যন্ত্রণার পর ভোরের আলো ফোটার ঠিক আগে একটি ফুটফুটে সন্তান জন্ম নিল। কিন্তু দাইমারা অবাক হয়ে দেখলেন
ভেতরে আরও একটি সন্তান আছে। কিছুক্ষণের ব্যবধানে দ্বিতীয় সন্তানটিরও জন্ম হলো। শান্তর স্ত্রীর তখন জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল, তার প্রথমেই মনে পড়ল স্বপ্নের সেই কথা, তোর পেটে দুটো বাচ্চা, তোর পেটে দুটো বাচ্চা। তিনি শিউরে উঠলেন। তার মনে কি স্বপ্নের সেই অশরীরী শক্তি সব জানতো। সন্তান হওয়ার পরও তার স্বপ্ন দেখা বন্ধ হলো না, বরং সেই অশুভ শক্তি যেন আরও হিংস্র হয়ে উঠল। উপায় না দেখে শান্তর পরিবার পরামর্শ দিল গ্রামের শেষ প্রান্তে থাকা এক প্রবীণ নানার কাছে যেতে। সেই নানা আধ্যাত্মিক বিষয়ে বেশ অভিজ্ঞ ছিলেন। একদিন রাতে শান্তর অনুরোধে সেই বৃদ্ধ নানা তাদের বাড়ির দিকে রওনা হলেন। অন্ধকার রাত, হাতে হারিকেন। নানার সাথে ছিলেন আমার সেই বড় নানা, যিনি এই গল্পটি আমাদের শুনিয়েছিলেন। তারা যখন সেই খালের পাড় দিয়ে শান্তদের বাড়ির সরু আইলটাতে পা রাখলেন, তখন হারিকেনের আলোয় তারা এমন কিছু দেখতে পেলেন যা দেখে তাদের কলিজা শুকিয়ে এলো। সেই রাতে কবিরাজ নানা যখন শান্তদের বাড়ির দিকে রওনা হলেন, চারপাশ ছিল মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। শান্তর বাবা মায়ের বাড়ি থেকে শান্তর নতুন ভিটে যাওয়ার পথটি ছিল অত্যন্ত দুর্গম। রাস্তার একপাশে ঘন আখের ক্ষেত, আর অন্য পাশে আনারসের বাগান। দিনের বেলাতেও সেই সরু পথ দিয়ে হাঁটতে কলিজা কেঁপে উঠত, আর রাতের আধারে তো কথাই নেই। কবিরাজ নানা যখন আখের ক্ষেত আর আনারস বাগানের মাঝখানের ওই সরু রাস্তায় পা রাখলেন, হঠাৎ শো শো করে এক ঝলক তপ্ত বাতাস তার গায়ে এসে লাগলো। বসন্তের রাতে এমন আগুনের মতো গরম বাতাস স্বাভাবিক ছিল না। নানা অভিজ্ঞ মানুষ, তিনি যখনই বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করলেন, তিনি বুঝতে পারলেন অশুভ কিছু একটা তাদের পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে। যতবারই তারা এগোচ্ছেন, ততবারই সেই তপ্ত বাতাসের ঝাপটা তাদের ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেই তারা শান্তর বাড়ির উঠানে পা রাখলেন, অমনি এক নিমেষে সেই গরম বাতাস উধাও হয়ে গেল। তার বদলে এক হিমশীতল বাতাস তাদের শরীর জুড়িয়ে দিল। নানা মনে মনে ভাবলেন, এখানে অশুভ শক্তির পাশাপাশি কোনো শুভ শক্তিও হয়তো বাস করছে। নানা সব দেখলেন, শান্তর স্ত্রীর মুখ থেকে সব শুনলেন। নবজাতক শিশু দুটিকে দেখে তিনি গম্ভীর হয়ে বললেন, আমি আসার পথেই টের পেয়েছি এখানে খুব খারাপ কিছুর আস্তানা আছে। আজ অনেক রাত হয়ে গেছে, এখন কিছু করা যাবে না। আমি কাল আসরের নামাজের পর আসব, তখন নির্দিষ্ট কিছু নিয়ম পালন করে এই অশুভ শক্তিকে তাড়ানোর ব্যবস্থা করব। নানা চলে গেলেন, কিন্তু সেই রাতটি ছিল শান্তর স্ত্রীর জীবনের সবচাইতে ভয়ঙ্কর রাত। ঘুমের ঘরে তিনি দেখলেন সেই ছায়ামূর্তিটি তার সামনেই দাঁড়িয়ে আছে এবং বলছে, তুই যদি ওই লোকের সাহায্য নিস, তবে তোর পুরো বংশ আমি শেষ করে দেব। ওই বাচ্চা দুটো আমাদের দিয়ে দে, নইলে কারো রক্ষা নেই। শান্তর স্ত্রী এতদিন যা দেখেছেন তার প্রায় সবটাই ছিল স্বপ্নে। একমাত্র সেই আগুনের ব্যাঙ ছাড়া বাস্তবে তিনি আর কিছুই দেখেননি। কিন্তু শেষ রাতে অদ্ভুত ঘটনা ঘটল। সন্তানদের সামলাতে সামলাতে শান্ত আর তার স্ত্রী দুজনেরই চোখে ঘুম ছিল না। শেষ রাতের দিকে যখন শান্তর একটু চোখ লেগেছে, তখন তার স্ত্রীর বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। সন্তানদের কান্নাকাটিতে শান্ত এমনিতেই ক্লান্ত, তাই তিনি তাকে আর ডাকলেন না। সাহস করে একাই হারিকেন হাতে সেই দূরের বাথরুমের দিকে রওনা হলেন। বাথরুমের কাজ শেষ করে যখনই তিনি বের হতে যাবেন, তখনই তার শির দাঁড়াবে এক শীতল স্রোত বয়ে গেল। বাথরুমের ঠিক পেছন থেকে এক বীভৎস গোঙানির শব্দ ভেসে আসছে। কোনো মানুষ বা পশু এমন শব্দ করতে পারে না। সেই গোঙানির মাঝেই স্পষ্ট হয়ে এলো সেই হুমকি, তুই আমার কথা শুনলি না? কবিরের সাহায্য নিচ্ছিস? এবার দেখ তোদের কি দশা করি। সাথে সাথে চারিদিকে আকাশ মেঘলা না থাকার সত্ত্বেও সেখানে যেন টর্নেডো শুরু হলো। আশপাশের কোনো গাছে বাতাস নেই, কিন্তু বাথরুমের পাশের সেই বিশাল বাঁশঝাড় অদ্ভুতভাবে একে অপরের সাথে ঠাস ঠাস শব্দে বাড়ি খাচ্ছে। মনে হচ্ছিল সেই বাঁশঝাড়ের ভেতরেই কেউ প্রলয় শুরু করেছে। শান্তর স্ত্রী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। ভয়ে তার চিৎকার করার ক্ষমতাটাও যেন কেউ কেড়ে নিল। সেই বিভীষিকাময় রাতে বাথরুম থেকে কোনো মতে দৌড়ে উঠোনে এসেই শান্তর স্ত্রী এক বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। শান্ত ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে দেখল উঠানে তার স্ত্রী নিথর হয়ে পড়ে আছেন। সকাল হতেই খবর দেওয়া হলো কবিরাজ নানাকে।
ঘটনার গুরুত্ব বুঝে নানা বিকেলের বদলে সকালেই এসে হাজির হলেন। সেদিন দিনের বেলা হলেও বাড়ির পরিবেশ ছিল থমথমে। কবিরাজ নানা বাড়ির সীমানায় পা রাখতেই অনুভব করলেন চারপাশের বাতাস প্রচণ্ড তপ্ত। মাঝে মাঝেই যেন আগুনের হালকা এসে শরীরে বিচ্ছে। নানা বুঝতে পারলেন অশুভ শক্তিটি এখন আর আড়ালে নেই, সে প্রকাশ্য হতে চাইছে। নানা তখন পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বললেন, আপনারা সবাই এখান থেকে সরে যান, আজ এখানে অনেক বড় ধরনের কিছু হতে চলেছে। তিনি বাড়ির মাঝখানে একটি গোল বৃত্ত আঁকলেন। শান্তর ঘরটি তখন কলাপাতার বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। নানা সেই বৃত্তের ভেতর শান্তর স্ত্রীকে নিয়ে বসলেন, সাথে নিলেন তার সাথে নিয়ে আসা নারকেল ফাটানো হলো এবং সিঁদুর দিয়ে চারদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করা হলো। নানা তার মন্ত্র পড়া শুরু করতেই শান্তর স্ত্রীর শরীর কাঁপতে শুরু করলো। তার কণ্ঠস্বর বদলে গেল, চোখের মনি উল্টে গেল। শান্তর স্ত্রীর মুখ দিয়েই এক বিকট আর কর্কশ গলায় সেই জিন কথা বলে উঠল। কবিরাজ নানা গর্জে উঠে জিজ্ঞেস করলেন, কে তুই? এই মহিলার পেছনে কেন লেগেছিস? কি চাস তুই? জিনের কণ্ঠস্বর থেকে উত্তর এলো, আমরা ওর 2টা বাচ্চা চাই। ওই বাচ্চাগুলো আমাদের হাতে তুলে না দিলে আমরা কাউকেই ছাড়বো না। নানা রেগে গিয়ে বললেন, এত কষ্ট করে জন্ম দেওয়া ওই মাসুম বাচ্চা দুটো তোদের হাতে কেন দেবে? ওরা তোদের কি ক্ষতি করেছে? তখন সেই অশরীরী আত্মা বলতে শুরু করলো তার ক্ষোভের কথা। সে জানালো, শান্ত যেখানে বিয়ে করেছে সেখানে আগে থেকেই তাদের বসবাস ছিল। শান্ত ঘর তোলার সময় সেখানকার পুরনো বাঁশঝাড় আর জঙ্গল কেটে তাদের আস্তানা নষ্ট করে দিয়েছে। এখানেই শেষ নয়, শান্তর স্ত্রীর প্রায়ই ঝাড়ু দেওয়ার সময় কিংবা পাতা কুড়ানোর সময় তাদের ওপর নোংরা ফেলেছে। সবচাইতে বড় কারণ হিসেবে সে জানালো, এক রাতে শান্তর স্ত্রী যখন বাথরুমে যাচ্ছিলেন তখন অন্ধকারে তিনি খেয়াল না করেই একটি ছোট জিনের উপর পা দিয়ে ফেলেছিলেন। সে চোট পেয়ে জিনের বাচ্চাটি পঙ্গু হয়ে যায়। এই অপমানের আর ক্ষতির বদলা নিতেই তারা এই পরিবারের পিছু নিয়েছে। নানা যখন জিনের যুক্তি অস্বীকার করে বললেন, তোরা তো আগে থেকে কোনো সংকেত দিসনি বা স্বপ্নে সাবধান করিসনি, শুধু ক্ষতিই করতে চেয়েছিস, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। শান্তর স্ত্রীর ভেতর দিয়ে শুধু একজন নয়, আরও 2-3টি জিনের কণ্ঠস্বর শোনা যেতে লাগলো। তাদের মধ্যে একজন হিন্দু জিনও ছিল, যে চিৎকার করে বলছিল, আমরা কোনো কথা শুনবো না, ওই 2টা বাচ্চাই আমাদের লাগবে, হয় বাচ্চাদের নয়তো এই ভিটেই সবার মরণ হবে। শান্তর যে মাঠে কাজ করত জিনরা দাবি করলো সেখানেও তারা সবসময় শান্তর উপর নজর রাখত এবং তাকে বিপদে ফেলার সুযোগ খুঁজত। চারপাশের পরিবেশ যখন উত্তাল হয়ে উঠেছে, আকাশ পরিষ্কার থাকলেও শান্তদের উঠোনে ধুলাবাড়ির ঘূর্ণি শুরু হয়েছে। কবিরাজ নানা বুঝতে পারলেন এবারের লড়াইটা অনেক কঠিন হতে চলেছে। শান্তর স্ত্রীর ভেতরে থাকা সেই অশরীরে আত্মাগুলো যখন মুখ খুলল তখন বেরিয়ে এলো আরও এক ভয়ঙ্কর তথ্য। সেই হিন্দু জিনটি জানালো, শান্তর স্ত্রী যখন নতুন বউ হয়ে তার হাজবেন্ডের জন্য মাঠে ভাত নিয়ে যেত তখন থেকেই সে তাকে নজরে রেখেছিল। শান্তর স্ত্রীকে তার ভালো লেগে গিয়েছিল, সে চেয়েছিল তাকে নিজের করে রাখতে, কিন্তু তা সম্ভব না হয় সে এখন প্রতিহিংসায় উন্মত্ত হয়ে উঠেছে। শ্মশানঘাটে সেই আগুনের শিখা আর বাচ্চার জন্য সেই হাহাকার সবই ছিল সেই তার কুৎসিত লালসার অংশ। সেদিন কবিরাজ নানা অনেক চেষ্টা করলেন, কিন্তু জিনগুলো কিছুতেই দমল না। তারা বারবার বলতে লাগলো, বাচ্চা দুটো আমাদের চাই, নইলে সবাইকে শেষ করে দেব। নানা বুঝতে পেরে দেখলেন এরা সহজে যাওয়ার পাত্র নয়। তিনি শান্তকে আর সাবধান করে দিলেন, শোনো শান্ত, আপাতত বাড়ির এই বাথরুম আর বাঁশঝাড়ের দিকে কেউ যাবে না, ওই এলাকাটা ওদের দখলে। দরকারে তোমার বাবার বাড়িতে গিয়ে বাথরুম করবে, তাও ওদিকে পা বাড়াবে না। পরদিন নানা আবার এলেন। এবার তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন। অনেক টুকটাক আর মন্ত্র পড়ার পর তিনি সেই হিন্দু জিনটিকে একটি কাচের বোতলে বন্দি করলেন। বাকি যে মুসলমান জিনগুলো ছিল তাদের ওপর নানা কড়া হুকুম দিলেন যে তারা যেন এই ভিটে ছেড়ে চিরতরে চলে যায়। তারা ওয়াদা করলো যে তারা আর কোনোদিন শান্তর পরিবারে ক্ষতি করবে না। নানা শান্তর স্ত্রী এবং 2 নবজাতক বাচ্চার জন্য 3টি শক্তিশালী তাবিজ দিলেন।
ঘর এবং পুরো বাড়ির সীমানা বন্ধ করে দিলেন। কড়া নির্দেশ দিলেন, আগামী 1 মাস কোনো মরা বাড়ি যাওয়া যাবে না, কিংবা যে বাড়িতে নতুন বাচ্চা হয়েছে সেখানেও যাওয়া যাবে না। এই তাবিজ শরীর থেকে খোলা যাবে না। মাসখানেক সব কিছু ঠিকঠাক কাটল। শান্তর স্ত্রী আর কোনো ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখলেন না। কিন্তু মানুষের ভাগ্য চিরকাল সুপ্রসন্ন থাকে না। একদিন অসাবধানতাবশত শান্তর স্ত্রী একটি মরা বাড়িতে কিংবা অন্য একটি নতুন বাচ্চার বাড়িতে চলে গেলেন। এতেই ঘটে গেল চরম বিপর্যয়। কবিরাজ নানার দেওয়া সেই রক্ষা কবচের শক্তি নষ্ট হয়ে গেল। সেদিন শান্তর সাথে একটি বাচ্চাও ছিল। রক্ষা কবচের শক্তি চলে যাওয়ার সাথে সাথেই শান্তর স্ত্রী আবার সেই দুঃস্বপ্ন দেখতে শুরু করলেন। স্বপ্নে সেই পুরনো কণ্ঠস্বরগুলো এবার আরও হিংস্র হয়ে ফিরে এলো। তুই আমাদের বন্ধুকে বন্দি করে খুব শান্তিতে আসিস না? ওকে এখনই মুক্ত করতে বল ওই বুড়োকে, নইলে তোর বংশ নির্বংশ করে দেব। বাচ্চা দুটো আমাদের দিয়ে দে, নইলে কারো লাশ খুঁজে পাওয়া যাবে না। স্বপ্নে তারা শান্তর স্ত্রীকে শাসাতে লাগলো যে তাদের বন্ধু অর্থাৎ সেই হিন্দু জিন বোতলের ভেতর অনেক কষ্টে আছে, তাকে মুক্ত না করলে তারা এই পরিবারকে তিলে তিলে শেষ করে ফেলবে। শান্তর পরিবার আবার এক গভীর সংকটে পড়ল। তারা বুঝতে পারল একবার রক্ষা কবচ নষ্ট হওয়ার অর্থ হলো অশুভ শক্তি এখন আর দ্বিগুণ শক্তিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। অশুভ শক্তির হুমকি তখন আর কেবল স্বপ্নে সীমাবদ্ধ রইল না, তারা জানিয়ে দিল যে কয়টি সন্তান এই বংশে আসবে প্রত্যেককে তারা কেড়ে নেবে। শান্তর স্ত্রী ভয়ে সিটিয়ে থাকতেন, কিন্তু দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে ভয়ের তীব্রতা কিছুটা কমে এলো। বাচ্চা দুটো এখন বেশ বড় হয়েছে, আধো আধো পায়ে হাঁটতে শিখেছে। শান্ত আর তার স্ত্রী জানতেন না যে তাদের অজান্তেই তাদের সুরক্ষা কবচ বা সেই তাবিজের শক্তি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। অশুভ শক্তি শুধু সময়ের অপেক্ষায় ছিল। সেদিন ছিল এক গুমোট বিকেল। শান্তর স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। 2 সন্তান উঠোনে খেলছিল। হঠাৎ চারপাশ কেমন নিঝুম হয়ে এলো। কাজ শেষ করে তিনি উঠোনে এসে দেখলেন কোথাও বাচ্চারা নেই। বুকটা ধক করে উঠল তার। হঠাৎ তার মনে পড়ল সেই খালের ধারের পথটার কথা। তিনি পাগলের মতো দৌড়ে মেন রাস্তায় এসে দেখলেন দূরে খালের পাড়ে সরু আইল দিয়ে 2 ভাই বোন হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে, ঠিক সেই ক্ষেতটার দিকে যার স্বপ্নে তিনি বারবার দেখতেন। সেদিন তিনি দৌড়ে গিয়ে তাদের ফিরিয়ে আনলেন, কিন্তু নিয়তির লেখা কে খণ্ডাবে? এর ঠিক 3-4 দিন পরের ঘটনা। সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে শান্তর স্ত্রী গরু ছাগল গোয়ালে তুলতে ব্যস্ত। শান্ত তখনও বাড়িতে ফেরেনি। এই অল্প সময়ের অসতর্কতায় বাচ্চা দুটি আবার ঘর থেকে বেরিয়ে পড়ল। আনারস বাগান আর আখের ক্ষেতের সেই সরু জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে তারা হেঁটে চলল অজানার পথে। কাজ শেষ করে শান্তর স্ত্রী যখন বাচ্চাদের নাম ধরে ডাকলেন, কোনো সাড়া পেলেন না। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসছে। তিনি হারিকেন হাতে নিয়ে সেই ক্ষেতের দিকে দৌড়াতে লাগলেন। দুপাশে ঘন জঙ্গল, সরু পথ, বুকের ভেতর তখন তার হাজারো ড্রাম বাজছে। ক্ষেতের কাছে পৌঁছে তিনি যা দেখলেন তাতে তার আত্মা শুকিয়ে গেল। দেখলেন একটি বাচ্চা একা দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে, কিন্তু অন্য বাচ্চাটি নেই। শান্তর স্ত্রী পাগলের মতো চিৎকার করে ডাকতে লাগলো, শান্ত, শান্ত রে, কই তুই? কিন্তু আশপাশের কোনো মানুষের চিহ্ন নেই। হারিকেনের আলোতে তিনি খেয়াল করলেন ক্ষেতের একদিকে ঘাসগুলো এমনভাবে নুয়ে পড়েছে যেন ভারী কোনো কিছুকে টেনে হেসড়ে খালের পানির দিকে নিয়ে যাওয়া হয়েছে। মাটির ওপর সেই দাগ স্পষ্ট। তিনি খালের পানির কিনারে গিয়ে দেখলেন সেখানে শুধু স্তব্ধতা, কোনো সাড়া শব্দ নেই। তার এক সন্তানকে ওই অন্ধকার পানির নিচে কোনো এক অশুভ শক্তি চিরতরে টেনে নিয়ে গেছে। খবর পেয়ে শান্ত আর পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো। সারা রাত শত শত মানুষ মিলে সেই খালের পানি, আনারস বাগান আর আখের ক্ষেত তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু সেই হারিয়ে যাওয়া বাচ্চাটির কোনো চিহ্ন মিলল না। মা তখন মাটিতে আছাড় খেয়ে কাঁদছে আর বিড় করে বলছে, ওরা নিয়ে গেল, ওরা আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেল। পরদিন সকালে কবিরাজ নানাকে আবার আনা হলো। তিনি এবার অনেক চেষ্টা করলেন সেই জিনগুলোকে হাজির করতে, কিন্তু এবার তারা আর ধরা দিলেন না। তারা তাদের প্রতিশোধ পূরণ করে নিয়েছে। একটি মাসুম বাচ্চাকে কেড়ে নিয়ে তারা বুঝিয়ে দিল অশুভ শক্তির সাথে লড়াই করা কতটা ভয়াবহ হতে পারে। সেই থেকে ওই খালের পাড় আর আখের ক্ষেত
গ্রামবাসীর কাছে এক চিরস্থায়ী আতঙ্কের নাম হয়ে রইল। সন্তান হারানোর শোকে শান্তর পরিবার যখন দিশেহারা, তখন কবিরাজ নানা তার তপবল দিয়ে সেই বন্দি জিনকে বাধ্য করলেন মুখ খুলতে। সেই অশরীরী আত্মা জানালো বাচ্চাটিকে তারা আর জীবিত রাখেনি। তারা বাচ্চাটিকে নিয়ে গিয়েছিল সেই অভিশপ্ত শ্মশান ঘাটে। জিনদের ইচ্ছে ছিল বাচ্চাটিকে খেয়ে ফেলার, কিন্তু হিন্দু জিনের আস্তানা হলেও বাচ্চাটি মুসলিম হয় তারা সেটি করতে পারেনি। তাই রাগের বশবর্তী হয়ে তারা তাকে নির্মমভাবে হত্যা করে পানির নিচে পুঁতে রেখেছে। নানা সেই খালের ধারে দাঁড়িয়ে শান্তর বাবাকে নির্দেশ দিলেন, এখান থেকে সোজা 20 কদম সামনে যাও। শান্তর বাবা শান্ত থরথর করে কাঁপতে কাঁপতে পানির ভেতর দিয়ে 20 কদম এগোলেন। নানা আবার হাঁকলেন, এবার আরও 13 কদম সামনে গিয়ে পানির নিচে ডুব দাও। শান্ত যখন সেই নির্দিষ্ট স্থানে ডুব দিয়ে কাদা খুঁড়তে শুরু করলেন, তখন তার হাতে শক্ত কিছু একটা ঠেকলো। প্রায় 1 হাত কাদার নিচে থেকে তিনি বের করে আনলেন তার কলিজার টুকরোকে। কিন্তু সেই দৃশ্য দেখে উপস্থিত সবার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো। বাচ্চাটির মাথাটি অদ্ভুতভাবে মাটির নিচে ঢোকানো ছিল এবং তার ঘাড়টি এমনভাবে মোচড়ানো ছিল যে সেটি হাড় থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। জিনদের সেই অমানবিক নির্যাতনের চিহ্ন স্পষ্ট ছিল সে ছোট্ট শরীরে। বাচ্চাটিকে উদ্ধার করার পর নানা বুঝতে পারলেন এই শয়তানদের আর ছাড় দেওয়া যাবে না। পরদিন তিনি আবারও জিনদের হাজির করলেন। জিনগুলি এবার আরও বেপরোয়া। তারা দাবি করলো, আমাদের বন্দি বন্ধুকে ছেড়ে দাও, আমাদের বাসায়ের জায়গা ফিরিয়ে দাও, আর সাথে খাসি মোরগ উৎসর্গ করো, নইলে বাকি বাচ্চাটাকেও আমরা ছাড়ব না। কবিরাজ নানা দেখলেন এদের বিশ্বাস করা মানে নিজের পায়ে কুড়াল মারা। 1 ঘন্টার বেশিও সময় ধরে সেই অশরীরী শক্তির সাথে নানার তুমুল যুদ্ধ চলল। এক পর্যায়ে নানা ক্ষিপ্ত হয়ে সেই বন্দি হিন্দু জিনটিকে তার মন্ত্র বলে চিরতরে ধ্বংস করে ফেললেন। এতে বাকি জিনগুলো আরও হিংস্র হয়ে উঠল। তারা শান্তর পুরো বংশ নির্বংশ করার হুমকি দিতে লাগলো। বাধ্য হয়ে নানা তার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্তটি নিলেন। তিনি জানতেন শুধু মন্ত্রে কাজ হবে না, এবার রক্তের বন্ধন লাগবে। তিনি একটি ব্লেড দিয়ে শান্তর স্ত্রীর শরীর থেকে সামান্য রক্ত নিলেন। এরপর শান্ত এবং বেঁচে থাকা শিশুটির শরীর থেকেও কয়েক ফোঁটা রক্ত নিলেন। সেই রক্ত আর বিশেষ কিছু তুকতাক মিশিয়ে তিনি এক অজেয় সুরক্ষা কবচ তৈরি করলেন। নানা পুরো বাড়ির সীমানা এবং কবরের চারপাশ এমনভাবে বন্ধন করে দিলেন যে কোনো অশুভ শক্তি তো দূরের কথা, তাদের ছায়াও যেন ওদিকে না ঘেঁষতে পারে। নানা গর্জে উঠে বললেন, আজ থেকে এই ভিটেই তোদের আর কোনো অধিকার রইল না। জানাজার ধর্মীয় রীতি মেনে সেই ছোট্ট শিশুটিকে কবর দেওয়া হলো। কিন্তু সেই শোক সন্তপ্ত পরিবার কোনোদিন ভুলতে পারেনি। সেই দিনের পর থেকে ওই এলাকায় আর কোনো জিন পরীর উৎপাত দেখা যায়নি ঠিকই, কিন্তু খালের পাড়ের সেই নির্জন শ্মশানঘাট আর আখের ক্ষেতের দিকে তাকালে আজও গ্রামবাসীর মনে পড়ে যায় সেই অভিশপ্ত রাতের কথা। এক অবুঝ শিশুর প্রাণের বিনিময়ে শান্তর পরিবার মুক্তি পেল ঠিকই, কিন্তু সেই ক্ষত থেকে গেল আজীবন। কবিরাজ নানা জানতেন এই অশরীরী শক্তির হাত থেকে চিরতরে বাঁচতে হলে সাধারণ তুকতাক যথেষ্ট নয়। তিনি পরিবারের 3 সদস্যের শরীর থেকে সামান্য রক্ত নিলেন, মা বাবা এবং বেঁচে থাকা শিশুটির। সেই রক্ত একটি মাটির হাঁড়িতে রাখা লাল সিঁদুর, কালো সুতা আর বিশেষ কিছু উপাদানের সঙ্গে মেশালেন। এরপর তৈরি করলেন একটি বিশেষ সুরক্ষা কবচ বা তাবিজ। নানা নির্দেশ দিলেন, এই তাবিজ ঘরে ঝোলানো থাকবে। এটা তোমাদের নিজেদের রক্ত দিয়ে বাঁধা, তাই আলাদা করে কাউকে পড়তে হবে না। এরপর তিনি উঠোনের ঠিক মাঝখানে প্রায় 10 হাত গভীর একটি গর্ত খুললেন। লাল কাপড়ে মোড়ানো সেই মাটির হাঁড়িটি সেই গর্তে পুঁতে দিয়ে তিনি বললেন, আজ থেকে এই রক্তের বন্ধনে তোদের জীবন বাধা পড়ল। যতদিন এই হাঁড়ি মাটির নিচে থাকবে, কোনো অশুভ শক্তি তোদের সীমানায় পা রাখার সাহস পাবে না। নানার সেই কাজের পর থেকে বাড়িতে আর কোনো উপদ্রব হয়নি। শান্ত আর তার স্ত্রী ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরলেন, কিন্তু অশুভ শক্তি একেবারে পিছু ছাড়েনি। কয়েক বছর পর তাদের আরেকটি পুত্র সন্তান জন্ম নিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই সন্তানটি সুস্থ অবস্থায় জন্ম নিল না। তার একটি পা ছিল জন্মগতভাবেই পঙ্গু এবং শক্তিহীন।
গ্রামের মানুষ ফিসফিস করে বলতো, সেই যে জিনের বাচ্চার পা শান্তর স্ত্রীর পায়ের নিচে পড়ে ভেঙে গিয়েছিল, এ যেন তারই এক পৈশাচিক প্রতিশোধ। সেই সন্তানটি বড় হয়েও কোনোদিন হাঁটতে পারেনি। সাইকেলের বেয়ারিং দিয়ে বানানো একটি বিশেষ গাড়িতে চড়ে সে চলাফেরা করত। জিনদের সে অভিশাপ যেন রক্ত মাংসের শরীরে আজও টিকে আছে। রাকিব ভাই বর্তমানে প্রবাসে থাকলেও তার শৈশবের সেই স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে। আজ হয়তো সেই পাহাড়ি এলাকায় অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সেই নির্দিষ্ট বাড়ির উঠোনের নিচে আজও পুঁতে রাখা সেই অভিশপ্ত রক্তের হাড়ি লোকমুখে শোনা যায়। আজও গভীর অমাবস্যার রাতে সেই খালের পাড় থেকে কোনো এক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু প্রকৃতির কিছু রহস্য বোধ হয় অজানাই থেকে যাওয়া ভালো। আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী ভাই রাকিব। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জীবনের এই হাড়হিম করা সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশেষ নিবেদন, রাকিব ভাইয়ের জীবনের সেই অবিস্মরণীয় এবং আতঙ্কিত মুহূর্তগুলো। গল্পটি শোনার পর কি আপনারও মনে হচ্ছে আপনার খুব কাছেই কেউ একজন নিঃশ্বাস ফেলছে? রাকিব ভাইয়ের পাঠানো সেই কাহিনীটি আপনাদের স্নায়ুর ওপর কতটা চাপ সৃষ্টি করেছে তা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনার গল্প কি আমাদের শোনাবেন? যদি আপনার জীবনে ঘটে থাকে এমনও কোনো অলৌকিক, অবাস্তব বা গা ছমছমে অভিজ্ঞতা যা আপনি পৃথিবীর সাথে শেয়ার করতে চান, তবে দেরি না করে আজই আমাদেরকে লিখে পাঠান। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস rjsantobhut.com@gmail.com। আপনার পাঠানোর সত্য ঘটনাটি হয়তো হবে আমাদের আগামী কোনো এপিসোডের মূল আকর্ষণ। ঈদের বিশেষ ঘোষণা। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শান্ত। তবে যাওয়ার আগে একটি বড় চমক দিয়ে যায়, সামনে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদের আনন্দকে আরও একটু শিহরিত করতে আমরা নিয়ে আসছি আমাদের স্পেশাল ঈদ ধামাকা আয়োজন। ঈদের ছুটিতে আপনাদের জন্য থাকছে একগুচ্ছ নতুন রহস্যময় আর হাড় কাঁপানো গল্পের সমাহার। তাই সেই বিশেষ আয়োজন মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দ উপভোগ করুন প্রিয়জনদের সাথে। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো রহস্যের মোহনায়। আল্লাহ হাফেজ।